This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ছাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর থাকছে প্রথমেই দেখাই পাঁচ কথার ইস্যু। বিগ বলে দেখাবো পাঁচ কথার ইস্যু। প্রথম ইস্যু বাঙালি পরিযায়ী না বাংলাদেশি দেখাবো আপনাদের। আর ইস্যু ২ মেয়ের ইনকামে খেতে লজ্জা। কাকে বলছি কেন বলছি দেখাবো বিস্তারিত পাঁচ কথায়। ২ তৃণমূল কর্মী খুনে উত্তাল রাজ্য রাজনীতি, সেই খবরে আসবো। তার আগে আরেক রাজনৈতিক তরজায় নজর রাখবো। বাঙালি পরিযায়ী শ্রমিক না বাংলাদেশি, এই প্রশ্নেই বাকযুদ্ধ চলছে তৃণমূল এবং বিজেপির। ওড়িশায় আটক ৪৪৪ জন পরিযায়ী শ্রমিক আটক করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে। ওড়িশার মন্ত্রীর বিস্ফোরক দাবি, আর এর মধ্যে ৩৩৫ জনেরই নথিপত্র ভুয়ো, মানে আধার কার্ড, ভোটার কার্ড সবই ভুয়ো এবং সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এই রিপোর্ট হাতে নিয়েই অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপি আরও একবার। আর এক্ষেত্রেই আরও একবার সেই অনুপ্রবেশ নিয়েই ইস্যু সামনে আসছে এবং ২৬শে নির্বাচনের আগে বিজেপি এটাকে বারবার হাতিয়ার করেছে এবং এক্ষেত্রে বাঙালি পরিযায়ী শ্রমিক নাকি বাংলাদেশি, আবারও এই প্রশ্নটা সামনে উঠে এসেছে এবং বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তৃণমূল এবং বিজেপির মধ্যে চলছে সেই বাকযুদ্ধ। ঘটনা কি? ঘটনা হচ্ছে ওড়িশায় আটক ৪৪৪ জন পরিযায়ী শ্রমিক আটক করা হয়েছিল বাংলাদেশি সন্দেহে। ওড়িশার মন্ত্রীর বিস্ফোরক দাবি, এর মধ্যে ৩৩৫ জনেরই নথিপত্র ভুয়ো, মানে আধার কার্ড, ভোটার কার্ড সবই ভুয়ো, সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ওড়িশার ঝারসুগুদায় ৪৪৪ জন পরিযায়ী শ্রমিককে আটকে রাখা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ক্যাম্পে আটক নদিয়ার মির্জাপুর গ্রামের এক বাসিন্দা অভিযোগ তুলেছিলেন আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। বিষয়ে দেখো, আমরা কাজ করছিলাম রুমে থেকে, রাত ১২টার সময় তুলে এসছে, আধার কার্ড ফার্ড নিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে আমাদেরকে নিয়ে এসছে। এই ভিডিও পোস্ট করেই আসরে নামেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, নিশানা করেন বিজেপিকে। বেআইনিভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রাখে দেওয়া হয়েছে। ২৪ বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। ১ বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আদালতে মামলারও হুঁশিয়ারি দেন মহুয়া। ওড়িশার বিজেপি বিধায়ক পাল্টা মন্তব্য করেন, ওড়িশা ধর্মশালা নয় যে বাংলাদেশিরা নিশ্চিন্তে থাকবে খাবে। पहले महुआ मैत्रा और तृणमूल कांग्रेस को ये स्पष्ट करना चाहिए कि वो भारत में है, भारत के राजनीतिक दल हैं, भारत के सांसद हैं और कहीं के हैं। आज भारत कोई धर्मशाला नहीं है और उड़ीसा भी कोई धर्मशाला नहीं है। ঝারসুগুদার পুলিশ কর্তাও জানিয়ে দেন নথি যাচাইয়ের কাজ চলছে, সন্দেহ নিরসন হলেই ছেড়ে দেওয়া হবে। एमएचए के रिसेंट ऑर्डर्स के हिसाब से स्पेशल टास्क फोर्स का गठन किया गया था डिस्ट्रिक्ट लेवल पे। 444 लोगों को हम लोग वेरिफिकेशन के लिए लाए गए। उनका जो सिटीजनशिप का जो वेरिफिकेशन है वो प्रोसेस अभी चल रही है। এবার ওড়িশার বিজেপি সরকারের মন্ত্রী সুরেশ পূজারীর বিস্ফোরক দাবি। সংবাদ মাধ্যমে ওড়িশার মন্ত্রী বলেছেন ৪৪৪ জনের মধ্যে ৩৩৫ জনের নথি ভুয়ো, সবার ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। ভুয়ো নথিতে দেখা যাচ্ছে সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরা পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা বলে দাবি করছেন সেখানকার জেলা শাসকের হাতে এদের তুলে দেব। পশ্চিমবঙ্গ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিক। ঠিকানা পশ্চিমবঙ্গের, অথচ নথি ভুয়ো। ঠিক এই অভিযোগই সংসদে দাঁড়িয়ে করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ নিয়ে শাহ বলেছিলেন, घूस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। ভুয়ো নথি নিয়ে প্রকাশিত সংবাদের কাটিং পোস্ট করে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। রেশ বাংলার রাজনীতিতেও জোর তরজা শিবিরে শিবিরে। উড়িষ্যার সরকারের যে তথ্য দিয়েছে এরপরে তো
মহুয়া মৈত্র বা মমতা ব্যানার্জির ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, তাহলে এতজন জাল পরিচয়পত্র তারা কিভাবে আমাদের রাজ্য থেকে সংগ্রহ করেছে সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। যেখানে বিজেপি সরকার আছে, আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা জাল পরিচয়পত্র বানিয়ে অর্থ উপার্জন করেন। বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। ব্যানার্জির আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই রোহিঙ্গারা। আর এবার চলুন ভাঙড়ে। ভোটের সময় বারবার রক্তাক্ত হয়েছিল ভাঙড়। গত বছরের শুরুতেই ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনা হয়, তাতেও যথাপূর্বং তথাপরং। 1.5 বছরেও ভাঙড় আছে, কিন্তু ভাঙড়েই ফের রক্তাক্ত ভাঙড়ের মাটি। তৃণমূল নেতাকে গুলি করে কুপিয়ে খুন করা হলো, আর সেই নিয়ে ফের গরম ভাঙড়ের রাজনীতি। তৃণমূল দুষ্টে আইএসএফকে। নওশাদ সিদ্দিকী বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমার বাচ্চাদের কি দেখবে, আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? আমি খুনের শাস্তি চাই, আমি মৃত্যুর বদলে মৃত্যু চাই। ভোট এলেই রক্তে ভিজছে মাটি, কখনো মুড়ি মুড়কির মতো বোমাবাজি, আবার কখনো বন্দুকের আস্ফালন। বারবার অশান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়। গত বছরের শুরুতেই কলকাতা পুলিশের আওতায় আনা হয় ভাঙড়, উত্তর কাশীপুর, পোলেরহাট ও চন্দনেশ্বর থানাকে। কিন্তু তারপরেও ভাঙড়ে রাজনৈতিক খুন হয়েই চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় গুলি চলে ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকায়। তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ঝোপ জঙ্গলে ঘেরা নির্জন রাস্তায় তার উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। বাড়ি থেকে মাত্র 400 মিটার দূরে তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাককে এলোপাথারি কোপ দুষ্কৃতীদের। ঘটনাস্থল থেকে জখম নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চালতাবেড়িয়ার অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ, তাকে খুন করা হয়। আর মৃত্যু নিশ্চিত করার জন্য প্রথমে গুলি, তারপর এলোপাথারি কোপ দেওয়া হয়। দেখাই যাচ্ছে এই বাইক করে রাজ্জাক খাঁ তিনি 10টা থেকে 10:30 নাগাদ তার বাড়ির দিকে যাচ্ছিল। বাজারে যে সমস্ত দোকানদাররা দেখেছে বাড়ি ফেরার সময় যে বাইকে দুজন কেউ ছিল, ঠিক আছে, কিন্তু কে কারা ছিল এখন আমরা পর্যন্ত জানি না। এমন কোনো হুমকি আমরা শুনিনি, আর রাজ্জাকদাও আমাদের সঙ্গে কোনোদিন এমন কিছু বলেনি। এলাকায় সক্রিয় নেতা হিসাবেই পরিচিত রাজ্জাক। শুধু তাই নয়, বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত। তার জনপ্রিয়তার কারণেই হামলা, দাবি নিহতর আত্মীয়ের। এই অঞ্চলে ও নেতৃত্ব দেয়, ওই অঞ্চলের কনভেনার। ও একটু হাঁকডাক করে এবং দলটাকে দলের মতো করে, তাই ওকে মারার চক্রান্ত এবং মেরেই দিল। 2 সন্তানকে নিয়ে অথই জলে রাজ্জাকের স্ত্রী। তিনি অসুস্থ, কিভাবে সংসার চালাবেন? দুষ্কৃতীরা ওখানে বসেছিল, ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে। আমার 2টো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদেরকে দেখবে। তৃণমূল অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ এর দিকে। যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের ঘটনা, তারাই ঘটনা ঘটিয়েছে। বেশ কয়েকজন এবং সাধারণ কর্মীরা রাজ্জাকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এটাই হচ্ছে এই জনপ্রিয়তাটাই ওর সবচাইতে কাল হয়ে দাঁড়ালো। আইএসএফ এর হাতেই এই হত্যাটা হয়েছে এবং এরপরে উনি স্থানীয় বিধায়ক হিসেবে এই কথাটা বলেছেন। অভ্যন্তর কোনো কোন্দল নেই ওখানে। পাল্টা আইএসএফ এর দাবি দলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি রাজ্জাক। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেশার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। বিজেপি নেই বলে ওরা আইএসএফ কে দায়ী করছে। ওখানে 100% মুসলিম এরিয়া, তাই ওখানে বিজেপিকে দায়ী করতে পারছে না। পরিবার বলবে যে এই গুণে শওকত কিংবা আরাবুল ইসলাম আছে। পুলিশ সূত্রে খবর, একসময় আরাবুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও ইদানিং রাজ্জাক বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একাংশের দাবি রীতিমতন পরিকল্পিতভাবেই এই হামলা। বৃহস্পতিবার ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা। বাইকে ছিল আরও 2 জন, সেই 2 জনের ইতিমধ্যে বয়ান নেওয়ার শুরু করেছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে
কি কারণে এই ঘটনা এবং এর মধ্যে কি কারণে শত্রুতা রয়েছে না অন্য কিছু নেপথ্য রয়েছে, পুরো বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সত্যজিৎ মণ্ডল, সুশোভন ভট্টাচার্য, রিপোর্ট TV9 বাংলা। মালদাতেও তৃণমূল নেতাকে পিটিয়ে কুপিয়ে খুন। জানুয়ারিতে দুলাল সরকারের পর 7 মাসের মধ্যে ইংরেজবাজারে খুন আরও এক তৃণমূল নেতা। জন্মদিনের পার্টিতে ডেকে তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে খুনের অভিযোগ দলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য মইনুল শেখের বিরুদ্ধে। জমি দখলদারি নিয়ে বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ভাঙরে অভিযুক্তরা অধরা হলেও মালদায় সফল পুলিশ। ইংরেজবাজারে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই নেতা। আবুল কালাম আজাদ খুনে গ্রেফতার তৃণমূল নেতা মইনুল শেখ। তৃণমূল মারছে, তৃণমূল মরছে, এটা হচ্ছে এই রাজ্যের বর্তমান পরিস্থিতি। এটা অনেকটা গ্যাং ওয়ারের মতন। আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে দুষ্কৃতীদের রেজিস্টার্ড অর্গানাইজেশন। তো দুষ্কৃতীরা যেরকম এলাকা দখল করে, এলাকা দখল নিয়ে লড়াই করে, রাজ্য জুড়ে এখন এলাকা দখলের লড়াই, গ্যাং ওয়ার শুরু হয়েছে। সর্বশেষ পরিণতি হচ্ছে 2026 সালে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য থেকে বিসর্জন এবং আইনের শাসনের প্রত্যাবর্তন। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতা কর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। মালদার এক আধার দেখলেন, এবার আর এক আধার দেখাবো। বিন্দুমাত্র আলো নেই, অষ্টম শ্রেণীর পড়ুয়ারা নাকি অ আ ক খ শিখছে। ভাবুন একবার, ব্ল্যাকবোর্ডে লিখে লিখে ক্লাস 8-এর পড়ুয়াদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছেন শিক্ষক। ক্লাস 8-এ পড়া ছাত্রছাত্রীদের অক্ষর জ্ঞানটাই নেই, তারা অ আ ক খ শিখবে। আজব ছবি ওল্ড মালদার শাহাপুরের একটি স্কুলে। ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া। সহজ পাঠের সেই অক্ষর চেনানোই চলছে ক্লাসরুমে। তবে এখানে তা হচ্ছে কথা শেখার অনেক পরে। শুনলে চমকে উঠবেন, অক্ষর জ্ঞানের এই সহজ পাঠ দেওয়া হচ্ছে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের। মালদার বিমল দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে লিখে শিক্ষক অক্ষর চেনাচ্ছেন অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের। অক্ষর জ্ঞান যে হয়নি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেই তা পরিষ্কার। কি শিখছিলে তোমরা এখন? ব্যাকরণ। ব্যাকরণ কি কি? ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ। কি করছিলে? অ আ। মানে শিখছিলে? হ্যাঁ। আর কি? ক খ। ক খ। হাতে খড়ির পর নার্সারিতেই যা শেখার কথা, ছাত্রছাত্রীরা সেই অ আ ক খ শিখছে ক্লাস 8-এ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, অষ্টম শ্রেণীর সিলেবাসের তবে কি হবে? ক্লাস 7-8-এর ছাত্রছাত্রীকে অ আ শেখাতে? হ্যাঁ, শেখাতে হচ্ছে নাম ধাম শেখাতে হচ্ছে, অনেক কিছু শেখাতে হচ্ছে, কিন্তু শিখিয়েও তো আমরা শেখাতে পারছি না অতটা করতে, কারণ মাথায় নিতে পারছে না সব। ক্লাস 8-এর বাচ্চাকে অ আ শেখাতে হবে? এখন অ আ শেখাতে হবে। গার্জিয়ানরা 1 নম্বর একটা দায়ী আছে, সরকারি পদক্ষেপেরও কত কিছু ভুল আছে, কারণ এই যে পাস ফেল নেই, পাস ফেল না থাকাতে এরা পড়াশোনার আগ্রহটা হারিয়ে ফেলছে। ওল্ড মালদার শাহাপুরের এই স্কুল 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত। স্কুলে নিয়মিত মিড ডে মিলের ব্যবস্থা করা হয়। রান্নার কাজে রয়েছেন 4 জন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা। পরিবেশনে হাত লাগান শিক্ষকরাও। তবু স্কুল মুখ করা যায়নি ছাত্রছাত্রীদের। খাতায় কলমে 30 জনের নাম থাকলেও রোজ গড়পড়তা 5 থেকে 7 জনই মাত্র স্কুলে হাজির হয়। একদিন স্কুলে আসে, 4 দিন আসে না। স্কুলে তারা কন্টিনিউয়াস আসে না, যার ফলে পড়াশোনাটা একবারে পিছিয়ে পড়ে। যে বাবা মা থাকছে না, নিডি ফ্যামিলি, খুবই গরিব, এরা স্কুল আসতে চাইছে না, ডেকে ডেকে আনতে হচ্ছে। বাচ্চারা আসছে না, এখন অন্য কীভাবে আমরা করবো নিজেরাই বুঝতে পারছি না।
এমএসকে, এসএসকের মতো শিক্ষাকেন্দ্রগুলির এমন বেহাল দশার কথা অস্বীকার করেননি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। অবশ্য এই জন্য অভিভাবকদের ওপর দায় চাপিয়েছেন তিনি। শুধু স্কুলে যে সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটা গ্রহণ করার জন্যই ওরা যাচ্ছে। স্কুলের সুবিধা বলতে বইপত্র পাচ্ছে, স্টাইপেন্ড পাচ্ছে, খাবার পাচ্ছে, হ্যাঁ, দুপুরবেলার, সেটার জন্য যাচ্ছে। অভাবের জন্য হয়তো যাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, কিন্তু লেখাপড়াটা তাদের কাছে মুখ্য নয়, এটা গৌণ হয়ে যাচ্ছে। একসময় এই স্কুলেই নাকি 600-র বেশি ছাত্রছাত্রী ছিল। এখান থেকে পাশ করেই অনেকে আজ সমাজে প্রতিষ্ঠাও পেয়েছেন। হাতে গোনা ছাত্রছাত্রী নিয়ে সেই স্কুল আজ ধুঁকছে, হয়ে উঠছে রাজ্যের সরকারি শিক্ষার দুর্দশার এক জলজ্যান্ত ছবি। কয়েকজন শিক্ষক নিয়মিত আসছেন এবং এই গুটি কয়েক পড়ুয়াকে নিয়েই স্কুল চালাচ্ছেন। উদ্বেগের মধ্যে রয়েছেন শিক্ষকরাও, কিন্তু হেলদোল নেই শিক্ষা দপ্তরের বা জনপ্রতিনিধিদের। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মেয়ের রোজগারে বেঁচে থাকা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর এহেন কটাক্ষ আর সহ্য হচ্ছিল না। সেই রাগ থেকেই কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেললেন নরাধম বাবা। গুরুগ্রামে 25 বছরের টেনিস প্লেয়ার রাধিকা যাদব খুনের পিছনে প্রাথমিকভাবে এরকম কারণই উঠে এসেছে। পুলিশের দাবি, মেয়েকে খুনের কথা স্বীকারও করেছেন ওই কীর্তিমান বাবা। মেয়ের উপার্জনে বসে বসে খান বাবা। আত্মীয় স্বজন প্রতিবেশীদের এহেন কথা সহ্য করতে পারেননি হরিয়ানার দীপক যাদব। চেয়েছিলেন মেয়ে বন্ধ করে দিক তার টেনিস একাডেমি, কিন্তু তাতে রাজি ছিলেন না রাধিকা যাদব। মেয়ে সেই নির্দেশ অমান্য করায় রাগে মেয়েকে গুলি করে খুন করে দেন বাবা। রাধিকা যাদব হত্যাকাণ্ডে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। বৃহস্পতিবার হাড় হিম করা ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। गुरुग्राम में ये सेक्टर 57 में है, जो उसका घर है वो तस्वीरें आप साफ देख सकते हैं। यहीं पर फर्स्ट फ्लोर में राधिका रहती थी और मैं आपको बताऊं FIR के मुताबिक जो उसके चाचा कुलदीप यादव की तरफ से जो FIR दर्ज कराई गई है उसके मुताबिक उसके जो पिता हैं उन्होंने ही उसको गोली मारी है। প্রাথমিকভাবে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বাবা মেয়ের ঝগড়া চরমে ওঠে। বাড়িতে লাইসেন্সড পিস্তল থেকে মেয়েকে গুলি করে খুন করে বাবা। মেয়েকে লক্ষ্য করে পর পর গুলি করে বাবা। রাধিকার গলায় ও পিঠে গুলি লাগে। ফ্ল্যাটের নিচে থাকেন রাধিকার কাকা কুলদীপ। কাকা এসে দেখেন রাধিকার রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছেন, রক্তে ভেসে যাচ্ছে রান্নাঘর। কাকাই রাধিকাকে নিয়ে হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা রাধিকাকে মৃত ঘোষণা করেন। কুলদীপই পুলিশকে খবর দেন এবং FIR দায়ের করেন। পুলিশ এসে মৃতার বাবাকে গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ছিল রাধিকার মায়ের জন্মদিন। মায়ের জন্য স্পেশাল কিছু বানাতেই রান্নাঘরে ঢোকেন তিনি। সেই সময় পিছন থেকে গুলি করে খুন করেন বাবা। প্রাথমিক জেরায় দীপক মেয়েকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন। टेनिस प्लेयर थी और फिलहाल ये कोई अपनी टेनिस एकेडमी चला रही थी। इसके पिता के द्वारा इसको गोलियां मारी गई हैं, जिसको पुलिस के द्वारा अरेस्ट कर लिया गया है और उससे पूछताछ की गई तो उन्होंने इस घटना को अंजाम देना स्वीकार किया है। मतलब जिस वक्त उसके पिता ने उसको मारा गोली से, उस वक्त घर में सिर्फ पिता, माँ और खुद राधिका, उसके अलावा कोई भी उस वक्त नहीं था। इसमें पुलिस को मालूम हुआ है कि जो मृतकता है उसको 3 गोलियां कुल मिलाकर के लगी हुई हैं और एक्यूज के ब्रदर के द्वारा पुलिस की कंप्लेंट फाइल की गई है। রাধিকা হরিয়ানার হয়ে রাজ্য স্তরে টেনিস খেলতেন। মালয়েশিয়া কুয়ালালামপুরেও খেলে এসেছেন রাধিকা। তার কাঁধে চোটের জন্য সম্প্রতি খেলা ছেড়ে একটি একাডেমি তৈরি করেন রাধিকা। সেখানে ছোট ছোট ছেলেমেয়েদের টেনিসের প্রশিক্ষণ দিতেন। फिलहाल गुरुग्राम पुलिस जो है वो इसमें जांच कर रही है कि आगे मामला सच में यही है या कुछ और है। इस पर बात पुलिस जांच के बाद ही आगे बता सकती है। फिलहाल इन्वेस्टिगेशन चल रही। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ঢুকে বিভাগীয় প্রধানকে শাসানির অভিযোগ তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। সূত্রের খবর, কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন। তার প্রেক্ষিতে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। চিঠি পাঠিয়ে বউবাজার থানাকে অনুসন্ধানের নির্দেশ ডিসি সেন্ট্রালের। ধর্তব্যযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে বলে জানা গেলে FIR করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
হাসপাতালের কাঞ্চনের বিরুদ্ধে হম্বিতম্বির অভিযোগ ওড়ালেন স্ত্রী শ্রীময়ী। চিকিৎসকের বিরুদ্ধে পাল্টা দুর্ব্যবহারের অভিযোগ, তার হেনস্থা করেছেন চিকিৎসকই। ফেসবুক পোস্টে দাবি কাঞ্চন পত্নীর। ডক্টর রহমান বলে যিনি ছিলেন, উনি কাঞ্চনকে দেখে চিনতে পারেন। তখন কাঞ্চন বলে যে তাহলে কি একটু প্রেশারটা স্যার মেপে দেবেন। বললো যে প্রেশার আমি মাপবো কি মাপবো না সেটাকে আপনি ঠিক করে নেন, আচ্ছা বলুন আর কি কি মাপতে হবে, বলে উনি রুডলি বিহেভ করেন। সেকেন্ডলি তারপর উনি প্রেসক্রিপশন ফেরত দিয়ে দেন। উনি বলেন না আমি দেখবো না। তো তখন আমি বললাম স্যার আপনারা মিটফর্মিন বলে যে ওষুধটা দিয়েছেন, যে সুগারের যে ড্রাগটা দিয়েছেন, তো সেই ওষুধটা শুধু বলুন যে সেইটা কি স্টপ করে দেবো না খাবো, সেটা প্রেসক্রিপশনে লেখা ছিল। আপনি তো বলেছিলেন যে 1 মাস পর চেক আপ করতে। তখন উনি বললো বাহ আপনি তো দেখছি MBBS পাস করে চলে এসছেন, তাহলে আপনি যদি MBBS পাস করে চলে আসেন তাহলে আর আমার দরকার কি, আপনি আমার চেয়ারে বসুন। বলে উনি রুডলি চিৎকার চেঁচামেচি করেন। ওনাকে যখন বলা হচ্ছে, কাঞ্চনও যখন বললো আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো ডিস্টার্ব, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে। আমরা সেটা বলেছি। উনি ধরুন গলা উঁচিয়ে চিৎকার করবেন, অসম্মান করবেন, উনি জানেনই না একটা মহিলার সাথে, একটা 86 বছরের বৃদ্ধা বসে আছেন, তার সাথে কিভাবে বিহেভ করতে হয়।